2024 সালের জুলাইয়ে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যে গণহত্যা আওয়ামী লীগ সরকার কর্তৃক, তো সেটার বিচার করার জন্য দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনার আমলে গঠিত হয়েছিল যুদ্ধাপরাধের বিচার করার জন্য। অনেকে প্রশ্ন তুলেছেন যে এটা তো ইন্টারন্যাশনালি না, এটা তো দেশের ভিতরেই, তো এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচারটা হতে পারে কিনা, এটা একটা বিতর্ক ছিল, বাট তারপরে এটা গঠন করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। তিনি এই একই আদালতে এর আগে যারা যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত ছিলেন তাদের তিনি আইনজীবী ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছিল যে যিনি এক সময় এই একই আদালতে অপরাধীদের পক্ষে আইনজীবী ছিলেন, তিনি এখন সেই আদালতের চিফ প্রসিকিউটর হতে পারেন কিনা, কিন্তু তারপরেও তাকে করা হয়েছে এবং তিনি যোগ্য লোক, কোনো সন্দেহ নাই। তো এই চিফ প্রসিকিউটর দায়িত্ব পেয়ে তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন, আমার বাংলাদেশ পার্টি। তারপর থেকে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সেই মামলায় শেখ হাসিনা সহ অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, পুলিশের প্রধান রাজসাক্ষী হয়েছেন এবং আরো কয়েকটি মামলা সেখানে চলমান। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে স্বনামধন্য ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে। টবি ক্যাডম্যান হচ্ছে ঘার্নিকা 37 আছে একটা যে ল ফার্ম লন্ডনে, তার উপপ্রধান, এবং তিনি খুবই অভিজ্ঞ ব্যারিস্টার টবি ক্যাডম্যান। তিনি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার এই গুম খুন, তখনও কিন্তু জুলাই গণহত্যা হয় নাই, বাট এই গুম খুনের প্রতিবাদে তিনি অনেকগুলো মামলা আবেদন করেছেন। মামলার এই যে নেদারল্যান্ডের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আছে ওখানে মানে মামলার আবেদন করেছিলেন ওখানে। এবং তিনি যখন 2013-14 সালে যখন এই জামায়াত নেতাদেরকে অন্যায়ভাবে প্রহসনমূলক বিচারের মাধ্যমে যখন এই ফাঁসি দেওয়া তোড়জোড় শুরু হয়, তখন তিনি এই জামাত ইসলামের পক্ষের আইনজীবী হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে আসতে দেওয়া হয় নাই। তিনি ভারত হয়ে বাংলাদেশে আসবেন, কিন্তু তিনি দিল্লি আসার পরেই ভারতীয় পুলিশ তাকে আটকে দেয়, বলে যে আপনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, বাংলাদেশ সরকার আপনার প্রবেশাধিকার ক্যান্সেল করেছে। তখন তিনি আবার লন্ডনে ফিরে যেতে বাধ্য হন। তো তিনি আজীবন এই হাসিনা সরকারের অন্যায়চারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কোনো সন্দেহ নেই। তো সেই তিনি এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক হয়েছিলেন যাতে এই বিচারটা সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, এবং এটা অবশ্যই একটা গর্বের বিষয়। এবং এই টবি ক্যাডম্যান তিনি হাসিনা পালিয়ে গিয়েছে আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশে এসেছিলেন, ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এবং তিনি খুব আনন্দের সহিত এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক পদে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু একটু আগের খবর যে সেই টবি ক্যাডম্যান তাজুল ইসলামের পরামর্শক পদ থেকে পদত্যাগ করেছেন, যেটা কিন্তু এই সরকারের জন্য বড় ধাক্কা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অনেকের যে বিচার হচ্ছে, সেই বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন, যে যদি নাই হয় তাহলে টবি ক্যাডম্যান পদত্যাগ করলেন কেন। ডেভিড বার্গম্যান লিখেছেন তার ফেসবুক পোস্টে, দ্য ইউকে ব্যারিস্টার অ্যান্ড স্পেশালিস্ট ইন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল হ্যাজ ইনফর্মড মোহাম্মদ ইউনুস, দ্য কান্ট্রিজ চিফ অ্যাডভাইজার, দ্যাট হি ইজ স্টেপিং ডাউন ফ্রম হিজ পোস্ট অ্যাজ এ স্পেশাল অ্যাডভাইজার টু দ্য চিফ প্রসিকিউটর অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। নো রিজন হ্যাজ ইয়েট বিন প্রোভাইডেড। এই কথার পরে আবার টবি ক্যাডম্যান উত্তর দিয়েছেন, সেখানে কমেন্ট করেছেন। টবি ক্যাডম্যান বলেছেন যে মাই কন্ট্রাক্ট এক্সপায়ার্ড ইন নভেম্বর অ্যান্ড আই ওয়াজ অফার্ড অ্যান এক্সটেনশন বাট আই ডিসাইডেড নট টু এক্সটেন্ড ইট। ইট উড নট বি অ্যাপ্রোপ্রিয়েট টু মেক এনি কমেন্ট অ্যাজ টু দ্য রিজনস ফর স্টেপিং ডাউন। মানে টবি ক্যাডম্যান বলতেছেন যে আমার কন্ট্রাক্ট নভেম্বরে শেষ হয়ে গেছে, নভেম্বর, গত বছরের নভেম্বর মাসে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখন জানুয়ারির শেষ দিকে, তার মানে 2 মাস। তো আমাকে অফার করা হয়েছিল, কিন্তু আমি আর এক্সটেন্ড করতে চাই নাই, আমি এটা গ্রহণ করি নাই, এবং আমি আসলে কোনো রিজন দিতে চাই না, মানে কি কারণে আমি আমার এই অফারটা এক্সটেন্ড করতে চাচ্ছি না, কি কারণে আমি এই তাজুল ইসলামের পরামর্শক পদ থাকতে চাচ্ছি না, এটা আমি আসলে বলতে চাই না। বাট আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নভেম্বরে, বাট আমি আর রিনিউ করি নাই। ভালো কথা, রিনিউ করেন নাই, কিন্তু এতদিন পরে হঠাৎ করে এই কথা কেন আজকে উঠে আসলো? নভেম্বরে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমরা কেউ জানতে পারলাম না, সরকারের পক্ষ থেকে না বলা হলো, না আপনি বললেন, কেউ কোনো কথা আমরা জানলাম না। হঠাৎ করে আজকে আপনি বললেন বা জানালেন, ডক্টর ইউনুসকে আপনি জানালেন ফোন করে যে আমি আর আপনাদের এই ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক পদে থাকতেছি না। এখন মনে হলো, এখন ফোন করার কথা মনে হলো, যেটা ডেভিড বার্গম্যান বলেছেন। বার্গম্যান এখনটাকে লিখেছেন, দ্য ইউকে ব্যারিস্টার অ্যান্ড স্পেশালিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল হ্যাজ ইনফর্মড মোহাম্মদ ইউনুস দ্যাট হি ইজ স্টেপিং ডাউন ফ্রম হিজ পোস্ট অ্যাজ দ্য
চিফ অ্যাডভাইজার অফ দ্য চিফ প্রসিকিউটর অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস। তাহলে আজকে আপনি বললেন কেন? ঘটনার পিছনেও কিন্তু অনেক ঘটনা থাকে, হ্যাঁ। এবং আমি মনে করি যে এই সব ঘটনার পিছনে সবচেয়ে বড় যে কুশীলব, উনি হচ্ছেন জিল্লুর রহমান। জি, তৃতীয় মাত্রার জিল্লুর। তিনি শেখ হাসিনার আমলে ঠিক আছে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, শেখ হাসিনার যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেছেন। তার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, সিজিএস, সেন্টার অফ গভর্নমেন্ট স্টাডিজ, সিজিএস। তো এটা দিয়ে তিনি বিভিন্ন লোকজনকে ডাকেন, স্কলার বা বিশেষজ্ঞদের ডাকেন, ডেকে আলাপ আলোচনা করেন। এই থিঙ্ক ট্যাঙ্কে এগুলো আলোচনা করে সিজিএস, সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ, এবং এখান থেকে মনে হয় বিদেশ থেকে ভালো পয়সা পাতিও পান। বাট এখন কিভাবে পান জানি না, এখন তো বিদেশি ফান্ড বন্ধ আছে বর্তমানে। তো উনি মাঝে মাঝে এরকম আয়োজন করে থাকেন, এবং তার ইদানিং কালের কথাবার্তা কর্মকাণ্ড অবশ্য অনেক বিতর্কিত। কারণ তার কথাবার্তায় মনে হয় যে আসলে তিনি যেই আওয়ামী লীগের যে অপরাধমূলক কর্মকাণ্ড, এগুলোর বিচারের পরিবর্তে তিনি তার কথাবার্তায় ওদের প্রতি একটু সিম্পিথাইজ দেখা যায়। জানি না আমি আসলে তিনি কি করতেছেন, বাট অনেকেই এটা সন্দেহের চোখে দেখে। তো তিনি আয়োজন করেছিলেন গতকালকে রাজধানীর সেডাপ মিলনায়তনে, অনেকে দাওয়াত দিয়েছেন। সেখানে আসিফ নজরুল ছিলেন, সেখানে বিএনপির অনেকে ছিলেন, এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও ছিলেন। তো তাজুল ইসলাম তার বক্তব্যের সময় এলে তিনি বলেন যে আমি খুব ব্যস্ত, আমি বক্তব্যটা দিয়ে চলে যাব। বাট আমি বলতে চাই যে আজকে যারা মব মব করে, যে এই মব হলো রে, মব হলো রে, মব নিয়ে গেল রে, একটা কথা আপনারা মনে রাখবেন যে আপনারা এই মবের সঙ্গে মানে সবকিছু মিলাবেন না। যারা 5ই আগস্ট জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল তারা মব ছিল না। যারা 5ই আগস্ট নিজের জীবন বাজি রেখে গণভবন দখলে নিয়েছিল, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, তারা মব ছিল না। আপনি যদি ওই যে রাস্তায় কয়জন লোক ধরে একজন লোককে পিটালো, বা রাস্তায় কয়জন লোক ধরে একজনকে ছিনতাই করলো, এগুলো হচ্ছে মব। কিন্তু এগুলোর সঙ্গে আপনি যদি যারা রাজনৈতিক কারণে, যারা অধিকারের জন্য লড়ে বা তারা সংগ্রাম করে, যদি আপনি তাদেরকে মব বলেন, তাহলে সেটা কিন্তু এক হলো না। সুতরাং যারা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, বা জুলাইয়ের পরেও বিভিন্ন অধিকারের দাবিতে আন্দোলন করেছে, তারা মব নয়। তাজুল ইসলাম চলে যাওয়ার পরে ক্ষোভে ফেটে পড়লো দুইজন। একজন হচ্ছেন বিএনপির টকশো কোঠায় নেত্রী নীলুফার মনি। খুব ফেটে পড়লেন তিনি, এই কথা বললো, মব বললো, এই মবের বিরুদ্ধে আমরা, এই মব দেশটাকে ধ্বংস করে দিল, এই বিভিন্ন কথা বলা। অথচ এই 5ই আগস্ট জনগণ যদি রাস্তায় না নামতো, তাহলে বিএনপি নামক দলটি আগামী 40 বছরও ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারতো না। কিন্তু এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, ধরে নেওয়া হয় যে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। কিন্তু যদি 5ই আগস্ট জীবন বাজি রেখে ওই ছেলেগুলো না নামতো এই পুলিশের গুলির মুখে, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের সামনে, তাহলে আসতো না আজকে তিনি মব নিয়ে খুব চিন্তিত নীলুফার মনি। আরেকজন হচ্ছেন সিপিবি। এই সিপিবি এক সময় শেখ হাসিনার দালালি কম করে নেই, ইন্ডিয়ার দালালিও করেছে। এখন একটু সাধু সেজেছে, জুলাইয়ের পক্ষে ছিল, এখন আবার একটু ইনিয়ে বিনিয়ে সেই রুইন হোসেন প্রিন্সও কঠিন সমালোচনা করলো, বললো এটা হুমকি, এটা নাকি ওনাদেরকে হুমকি দেওয়া হয়েছে। তো এই সিপিবি কখনোই সাধারণ গণমানুষের দল হয়ে উঠতে পারেনি, আজীবন সিপিবি থেকে গিয়েছে। আর নীলুফার মনি কি বলবো, আর বিএনপির ভিতরে এমন অনেক লোকজন আছে যারা আসলে জুলাইকে ধারণ করে না, যারা মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসে, কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, ওরাও চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের মতো। এভাবেই মানে ওই চাঁদাবাজের যেই সাপ্লাই চেইনটা, ঠিক আছে, ওটা আসলে চালু রাখতে চায়। চাঁদাবাজের কিন্তু সাপ্লাই চেইন আছে, যেমন যারা পথে টাকা তোলে একদম নিম্ন লেভেলে দোকানে গিয়ে, ওরা কিন্তু সেমই থাকে, ওদের কেবল লাইনম্যান, ওরা সেম থাকে, কিন্তু উপরের লোক পাল্টায়, বাট ওরা পাল্টায় না। তো এই সাপ্লাই চেইনটা এই বিএনপি আওয়ামী লীগ কাছ থেকে নিয়েছে এবং ওটাকেই মেনটেন করতে চায়। তো এইরকম আর কি 5ই আগস্টের পর যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আসলে এই নীলুফার মনি, এই রুইন হোসেন প্রিন্সরা ধারণ করে না। এবং এই জিল্লুর, তারা সব সময় বিদেশের কাছ থেকে ফান্ড পেয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। এখন শেখ হাসিনার আমলে আমরা শেখ হাসিনার গুম খুন বিষয়ে কথা বলেছি, আমরা মন থেকে বলেছি, কারণ আমরা মনে করি শেখ হাসিনা এগুলো অন্যায় করেছেন। কিন্তু জিল্লুর রহমানরা আসলে ওই যাদের কাছ থেকে ফান্ড পান, সেই ফান্ড পে এগুলো বলেছেন, মন থেকে বলেননি, যেটা প্রমাণিত যে এখন আবার সে জিল্লুর রহমানই ইনিয়ে বিনিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করতেছেন। তো যাই হোক, তো গতকালকের যে ঘটনা, যে তাজুল ইসলাম বলেছেন যে মব উচ্চারণ করে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, এই কথাই এই রুইন হোসেন প্রিন্স, এই নীলুফার মনি, এই জিল্লুর রহমানরা
তারা মনে কষ্ট পেয়েছেন। যদিও সেখানে আসিফ নজরুল ছিলেন, বাট তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। হয়তো এই জিল্লুর রহমানই বা যে কেউ হয়তো বা টবি ক্যাডম্যানকে ভুল বুঝিয়েছেন যে দেখুন আপনি এমন লোকের পরামর্শক, যেই লোক আসলে এই মব শব্দকে তিনি ভ্যালিড করার চেষ্টা করতেছেন, এই মব শব্দকে বিপ্লব বলে আখ্যায়িত করতেছেন। যেই মব প্রথম আলো পুড়িয়েছে, যেই মব ডেইলি স্টার পুড়িয়েছে, যেই মব বঙ্গবন্ধু ধানমন্ডি 32 পুড়িয়েছে, যদিও অবশ্য এগুলো উচিত হয়নি, বাট সেই মবকে তাজুল ইসলাম বিপ্লব বলতেছেন। আপনি টবি ক্যাডম্যান, এত বড় ইন্টারন্যাশনাল লয়ার, আপনি কি এর মতো লোকের পরামর্শক থাকবেন? তখন হয়তো টবি ক্যাডম্যানও চিন্তা করলো যে আসলেই তো কথা যুক্তি আছে। তো এইসব কারণে আর কি, যদি দুঃখজনক এটা, টবি ক্যাডম্যানের প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, তার জন্য শুভকামনা রইল। বাট তিনি এই সময় এসে আসলে পথ একটা না করলেও পারতেন। তিনি হয়তো আলোচনায় বসতে পারতেন তাজুল ইসলামের সঙ্গে, কি করা উচিত কি করা উচিত না এই, কিন্তু হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন। নভেম্বরে স্টেপ ডাউন, নভেম্বরে চুক্তি শেষ হওয়ার কথা জানতে পারলাম আমরা এখন, তাও আবার ডেভিড বার্গম্যানের মাধ্যমে। যাই হোক, আমি মনে করি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই বিচারগুলো চলমান আছে, এগুলো আরো যথাযথ, পুঙ্খানুপুঙ্খ রূপে এবং সতর্কতার সহিত সম্পাদন করা উচিত। সরকারের চেষ্টা করা উচিত টবি ক্যাডম্যানের মতো আরেকজন অভিজ্ঞ এবং দক্ষ পরামর্শক নিয়োগ দেওয়ার জন্য। এবং এই যে চিফ প্রসিকিউটর, তারপরে আইন উপদেষ্টা বা যাই হোক, তাদের আসলে উচিত যে সতর্কতার সঙ্গে যাতে তারা কথা বলে, সেই ব্যাপারে তাদের চিন্তা করা উচিত। ভালো থাকবেন, ধন্যবাদ।